here the water is safe and wholesome. So it is free from pathogenic agents, free from harmful chemicals. It is water sources সব রকম পড়ে, ড্রিঙ্কিং ওয়াটার সোর্সেস সব রকম হতে পারে, বাট ইট ভেরিজ ফ্রম প্লেস টু প্লেস, যে কোথায় মানুষ কিরকম ড্রিঙ্ক করতে, কোথা থেকে ড্রিঙ্ক করে। তো এখানে বোলপুরে ড্রিঙ্কিং ওয়াটার সোর্স কোথা থেকে আসে, এনি আইডিয়া? খাওয়ার জলটা তোমরা ফিল্টার থেকে নাও, যে ওই ফিল্টারে আসে কোত্থেকে জল? ইজ দ্যাট ওয়াটার? হ্যাঁ বলো, এনিওয়ান হ্যাজ আ গেস? ভুল হতে পারে, কোনো অসুবিধা নেই। আন্ডারগ্রাউন্ড, গ্রাউন্ড ওয়াটার, ঠিক আছে। তো গ্রাউন্ড ওয়াটারে ওয়াটার পৌঁছালো কি করে, তাই তো? তো এটা একটা ওয়াটার সাইকেল, যেটা তোমরা আগে পড়েছো, যে সারফেস ওয়াটার মানে কি, লেকস, রিভার্স, ওশান সবকটাকে একটা আমব্রেলা টার্মে ফেলা হয় সারফেস ওয়াটার। সেখান থেকে এভাপোরেশন, কন্ডেনসেশন হয়ে রেন থেকে রেন বা স্নো, সেটা প্রেসিপিটেশন হচ্ছে, তারপরে আবার সেটা সারফেস ওয়াটারে ব্যাক করছে। এখান থেকে আবার কিছুটা ওয়াটার গ্রাউন্ড ওয়াটারে যাচ্ছে, সেখানে গিয়ে জলটা জমা হচ্ছে। সো পিপল ড্রিঙ্ক ওয়াটার ফ্রম অল দি সোর্সেস, ইভেন ওশানের থেকেও ওয়াটার নিয়ে সেটাকে পিউরিফাই করে জল খাওয়া হয়। So as I said ki different purification processes ache, you will learn in the later years. So which among the rain or the snow and surface water can we consume? এবারে ওয়াটার কোথা থেকে সোর্সটা কেন দেখালাম, কারণ ওয়াটারের সোর্সের উপর ডিপেন্ড করছে যে তাকে কতখানি পিউরিফাই করা উচিত। সব থেকে পিউরেস্ট সোর্স ইন নেচার অফ ফর ড্রিঙ্কিং ওয়াটার ইজ রেন, which is drinkable. Rainwater can dissolve with pollutants in air causing acid rain. এটা তোমরা পড়েছো আগে। কিন্তু তাও মেজরিটি ইন ইন্ডিয়াতে ড্রিঙ্কিং ওয়াটারটা ওই রেন ওয়াটার জমিয়ে হারভেস্ট করে, অনেকের বাড়ির ছাদে, অনেক জায়গায় ন্যাচারাল রিজার্ভয়ার করে রাখে, জল এসে রেন ওয়াটার এসে জমে, ওখান থেকে বাড়িতে পৌঁছানো হয়। সো দ্যাট ইজ the rainwater, that is the purest form of water. কয়েকটা জায়গায় এই water is pure enough, you don't need to purify it any further. Surface water on the other hand, যেহেতুটা অনেক একটা সারফেসে জমে আছে, it is open to all types of contamination, open to all possible sources, human বলো, wild animal বলো, সব রকমই contamination হতে পারে। তো prone to contamination, never safe to consume without purification. আচ্ছা, সারফেস ওয়াটারের তিনটে সোর্স আছে, সেটা হচ্ছে একটা ইম্পাউন্ডিং রিজার্ভয়ার, রিভার্স অর স্ট্রিমস, পন্ডস অর লেকস। এবারে হোয়াট আর দ্য ডিফারেন্স বিটুইন দিস থ্রি? ইম্পাউন্ডিং রিজার্ভয়ার মানে হচ্ছে একটা ম্যানমেড রিজার্ভয়ার, যেখানে একটা জল ইদার পাহাড় থেকে ওই প্রেসিপিটেশন হয়ে নামছে, ঠিক আছে, বা জল জমিয়ে রাখা হয়েছে কোনো রিভার টিভার থেকে এসে একটা জায়গায় জল জমানো হচ্ছে। ইম্পাউন্ডিং রিজার্ভয়ারে কি হয়, একটা এক্সপোজার আছে, তো প্রথমে এসে যখন জলটা জমলো 7 থেকে 10 দিন ওরা সানলাইট পেলো, আর সানলাইট পেয়ে কি হলো, সানলাইট কিলস, ইটস এ ন্যাচারাল ডিসইনফেক্টেন্ট, ব্যাকটেরিয়া, ভাইরাস অনেক কিছু মেরে দেয়, তাই তো? তো পিউরিফিকেশন কিছু ওটাতে হয়, কিছু হয় যে ওয়াটারের মধ্যে যে প্রেসিপিটেটসগুলো আছে, মানে সলিউটসগুলো আছে, যা ইম্পিউরিটিস আছে, সেগুলো সেডিমেন্ট করে নিচে চলে যায়। 7 থেকে 10 দিনের মধ্যে যদি জল থাকে, ওই অবধি ধরে রাখা যায়, তাহলে 90% পিউরিফিকেশন হয়ে যায়। কিন্তু তারপরে যদি আরো 14 দিনের বিয়ন্ডে রাখা হয়, দেন গ্রোথ অফ অ্যালগি অ্যান্ড মাইক্রো অর্গানিজমস অকার, which lends the water then bad taste and odor, which is not safe and wholesome water, যেটা আমরা ক্রাইটেরিয়াতে পড়েছি, তাই তো? তো যদি তারপরে তার মধ্যে জল না ছাড়া হয়, বা জল না পৌঁছে দেওয়া হয়, বা জল না কনজিউম করা হয়, তখন ওয়াটার নিডস টু বি পিউরিফাইড। ইম্পাউন্ডিং রিজার্ভয়ারের আরেকটা সুবিধা হচ্ছে, এটা আছে একটা জায়গায়, কিন্তু ওটাকে ঠিকঠাকভাবে যদি তুমি প্রোটেক্ট না করে রাখো, লাইক ফ্রম ব্যারিয়ার্স ইরেক্ট না করে, তাহলে কি করবে, হিউম্যানস, ওয়াইল্ড অ্যানিমালস সব জায়গায় কন্টামিনেশন হয়ে যেতে পারে। তো ইম্পাউন্ডিং রিজার্ভয়ারে এটা একটা প্রবলেম, যেটা সারফেস ওয়াটারের প্রবলেম। সেটা এটা একটা ভিডিও, জানি না চলবে কিনা, হ্যাঁ ভিডিও, এটা পুনেতে একটা ইম্পাউন্ডিং রিজার্ভয়ার, এখানে সমস্ত পাহাড় থেকে রেন ওয়াটার এসে জমে, কিন্তু ব্যারিয়ার করে রেখেছে যাতে অল দ্য human waste or the animal waste cannot go into the reservoir, ওখানে ব্যারিয়ার করা আছে, এখান থেকে অ্যাকচুয়ালি জলটা যায়, গিয়ে পিউরিফাই হয়ে ঘরে ঘরে পৌঁছায়। সো এটা আমাদের এখানে কিন্তু এরকম নয়, কিন্তু পুনেতে বা মহারাষ্ট্রে ম্যাক্সিমাম জায়গায়, যেহেতু পাহাড়ি জায়গা, আর ওখানে সারাক্ষণ কন্টিনিউয়াস স্ট্রিম অফ ফ্লো, রিভার টিভার এরকম নেই, শুধু বর্ষাকালে হয় অল দ্যাট, তো
তো যেটাই জলটা আসে ওটা ইম্পাউন্ডিং রিজার্ভার্সে জমায়, সেখান থেকে জলের সাপ্লাই হয়। সো ডিফারেন্ট পার্টে ডিফারেন্ট এনভায়রনমেন্ট বা ডিফারেন্ট ক্লাইমেটের অনুযায়ী তাদের সোর্স অফ ওয়াটার আলাদা হয়। কলকাতায় কোত্থেকে আসে জল, খাওয়ার জল? নদী থেকে, এখানে গ্রাউন্ড ওয়াটার থেকে। সো সব জায়গায় আলাদা, তাই তো? সব জায়গায় তাই জন্য পিউরিফিকেশনের মাত্রা, পিউরিফিকেশনের রিকোয়ারমেন্ট আলাদা। সো হিউম্যান হ্যাবিটেশনস, ক্যাটেল গ্রেজিং, ওয়াইল্ড অ্যানিমেল কন্টামিনেশন, এটা একটা রিস্ক ফর দি ইম্পাউন্ডিং রিজার্ভয়ার। আচ্ছা, তো স্টোরেজ যেটা বললাম, তো ইম্পাউন্ডিং রিজার্ভয়ারে কি হয়? স্টোরেজ হয়। ন্যাচারাল পিউরিফিকেশন, 90% ইম্পিউরিটি সেটেল উইথ গ্র্যাভিটি, পেনিট্রেশন অফ লাইট, এরোবিক ব্যাকটেরিয়া অক্সিডেশন, ড্রপ ইন ব্যাকটেরিয়া কাউন্ট। অক্সিডেশনের নাম শুনেছো, তাই তো? অক্সিডেশন আইডিয়া আছে। তো যা যা ব্যাকটেরিয়াগুলো আছে সেগুলো অক্সিডাইজড হয়, ব্যাকটেরিয়াগুলো ইনএফেক্টিভ হয়ে যায়, অনেকটা তোমার ডিসইনফেকশন হয়ে যায় ইম্পাউন্ডিং রিজার্ভয়ারে। সেকেন্ড হচ্ছে রিভার্স বা স্ট্রিমস। ইম্পাউন্ডিং রিজার্ভয়ারের সেকেন্ড হচ্ছে রিভার্স আর স্ট্রিমস। তো এটা একটা ডায়াগ্রাম জাস্ট, যে হুগলিতে জল কোত্থেকে আসে, যে আমরা কলকাতায় যে জল বা যেখানেই মেজর যেমন দিল্লি বলো, ঠিক আছে, আর বাকি যে নর্থ ইন্ডিয়ান ম্যাক্সিমাম সিটিসগুলো তারা রিভারের উপর লোকেটেড, তাই জন্য ওরা রিভার থেকে জল নেয়, তাই তো? তো এখানে একটা আলাদা করে ওরা ক্যানাল খুঁড়ে রেখেছে। অ্যাকচুয়ালি যেটা হুগলি নদী হয়ে আসে সেটা ন্যাচারালি এত জল আসে না, আরেকটা ফারাক্কাতে ওরা করে রেখেছে যাতে অনেকটা জল আরো আসে, তাই জন্য কলকাতায় এতটা জল পাওয়া যায়। ন্যাচারালি অতটা জল অ্যাকচুয়ালি আসতো না। তো রিভার্সে কি প্রবলেম হতে পারে? সেম, সারফেস ওয়াটারে যা কন্টামিনেশন হয়, হিউম্যান বেদিং, হিউম্যান কোনো কিছু কাপড় কি বাসন টাসন ওয়াশ করলো, তারপরে হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল সুয়েজ ওটার মধ্যে পড়লো, all these things can lead to river contamination, but still this is a part of the source of drinking water. তো এটার আরো বেশি পিউরিফিকেশন লাগবে, তাই তো? আরো বেশি পিউরিফিকেশন লাগবে। লেক আর পন্ড, লেক আর পন্ডের মধ্যে স্লাইট ডিফারেন্স। লেকটা বোধহয় একটু বড় এরিয়া জুড়ে, পন্ডটা ছোট একটা লিমিটেড এরিয়া জুড়ে, কিন্তু এটা হচ্ছে ন্যাচারাল রিজার্ভয়ার, দিস ইজ নট ম্যান মেড। এটা ডিফারেন্সটা ফ্রম ইম্পাউন্ডিং রিজার্ভয়ার ইট ইজ ন্যাচারাল। এখানে জলের একটা সোর্স আছে, এখান থেকে জল নেওয়া হয় অনেক জায়গায় যেখানে কোনো হয়তো নদী নেই বা আন্ডারগ্রাউন্ড ওয়াটার একটু কম, সেখানে লেক টেক থেকে নেওয়া হয়, কিন্তু সেখানে রিস্কটা সেম, ইট ইজ প্রোন টু হিউম্যান অ্যান্ড অ্যানিমাল কন্টামিনেশন। আরেকটা হচ্ছে সি ওয়াটার, যেখানে এগুলো কিছু নেই, একদম রিসোর্স লিমিটেড কান্ট্রি, কিন্তু শুধু সমুদ্র আছে, অনেক ছোট ছোট কান্ট্রি, সব ইউরোপে বেশি আছে এগুলো, সেখানে সি ওয়াটারটাকে নেওয়া হয়, সি ওয়াটার ইনটেক, তারপরে ট্রিটমেন্ট করা হয়, ডিস্যালিনেশন করা হয়, মানে সল্টটা সরিয়ে নেওয়া হয় রিভার্স অসমোসিস করে, যেগুলো তোমাদের ফিল্টারে আছে, আরও ইউভি যেগুলো তোমরা শোনো, আরও মানে রিভার্স অসমোসিস, সেই রিভার্স অসমোসিস করে সি ওয়াটার থেকে সল্টটাকে বার করে নিয়ে বাকি যে ওয়াটারটা বার করা হয় সেটাকে ড্রিঙ্কিং ওয়াটার হিসেবে পাঠানো হয়। তো যে কান্ট্রি খুব রিসোর্স লিমিটেড, ন্যাচারাল পন্ড, স্ট্রিমস, লেকস ইন্ডিয়াতে প্রচুর আছে, কিন্তু বাকি প্রচুর ম্যাক্সিমাম কান্ট্রিতে কিন্তু এতটা ওয়াইডলি ওয়াটার সোর্সেস অ্যাভেলেবেল নয়, সেখানে সি ওয়াটার ছাড়া ভরসা নেই, তো সি ওয়াটার থেকেও ড্রিঙ্কিং ওয়াটার নেওয়া হয়। বাট মোস্ট কমনলি কনজিউমড ইন ইন্ডিয়া ইজ, যেটা এখানে গ্রাউন্ড ওয়াটার। গ্রাউন্ড ওয়াটারটা কি? গ্রাউন্ড ওয়াটার হচ্ছে গ্রাউন্ডের জাস্ট নিচে, আমরা যেখানে হাঁটছি মাটির ঠিক নিচেই নেই, তাই তো? গ্রাউন্ডের মেইনলি দুটো তিনটে লেয়ার আছে। একটা হচ্ছে পোরাস রক লেয়ার, পোরাস ক্লে লেয়ার, মানে সেটার মধ্যে দিয়ে জল ইজিলি নিচে চলে যায়। পোরাস মানে হচ্ছে যেটার মধ্যে পোর আছে, পোর দিয়ে নিচে চলে যায়। তারপরে একটা লেয়ার আসে ইম্পারমিয়েবল ক্লে লেয়ার, মানে সেটার মধ্যে দিয়ে আর ঢুকতে পারে না জল, দ্যাট ইজ ইম্পারমিয়েবল, দ্যাট ডাজন্ট হ্যাভ এনি পোরস ইন ইট। সো তো আমরা গ্রাউন্ড ওয়াটারটাকে কি করে আমরা অ্যাক্সেস করব? ইউজুয়ালি হ্যান্ড পাম্প দিয়ে অ্যাক্সেস করা হয় বা ওয়েলস দিয়ে অ্যাক্সেস করা হয়। এবারে এই যে পোরাস লেয়ার আর ইম্পারমিয়েবল ক্লে, জলটা এখান থেকে সারফেস থেকে ঢুকে এটার মাঝখানেই জমবে, তাই তো? পোরাস দিয়ে ঢুকলো, ইম্পারমিয়েবল ক্লে দিয়ে ঢুকতে হচ্ছে না, তো মাঝখানে একটা জমলো। এই যে লেয়ারটা ফার্স্ট, যে পোরাস লেয়ার আর ইম্পারমিয়েবল ক্লের মাঝখানে জলটা জমছে, ওইখান থেকে যদি ওয়াটারটা নেওয়া হয়, সেগুলো শ্যালো ওয়েল বলা হয়। 10 ফিট 12 ফিটের বেশি ডিপ হয় না,
ইউজুয়ালি। তো শ্যালো ওয়েল হচ্ছে দ্যাট ইজ দ্যাট। ডিপ ওয়েল হচ্ছে তুমি আরও ইম্পারমিবল ক্লে, ফার্স্ট ইম্পারমিবল ক্লে লেয়ারটা ছাড়িয়ে যখন আরও নিচে যাচ্ছে তখন সেখানে যে জলটা জমে আছে একদম নিচে অনেকটা, সেটা হচ্ছে ডিপ ওয়েল বলে। এবারে ওয়াই ইজ দিস মোর প্রেফারেবল দ্যান দিস? ইজিলি তুমি বুঝতে পারছো কেন। ওয়াই ইজ দ্য ডিপ ওয়েল যে ওয়াটারটা তুলছে দ্যাট ইজ মোর প্রেফারেবল দ্যান শ্যালো ওয়েল যে ওয়াটারটা তুলছে? কেন? পলিউশন। কারণ অনেক কিছু, এখানে শুধু পিট ল্যাট্রিন দেখানো হচ্ছে কিন্তু আরো অনেক সোর্সেস থাকতে পারে। এমনি কি বলে, যে ওয়েলটা কনস্ট্রাক্ট হয়, ওয়েলের যে ওয়ালটা থাকে ওটা কিন্তু এই গ্রাউন্ডে শেষ হয় না, ওটা নিচে অব্দি যায়। সেখান থেকে গ্রাউন্ডের মধ্যে থেকে যে কি সিপ ইন করছে থ্রু দ্য ওয়ালসটা যদি ঠিকঠাক সিল না থাকে তখন কিন্তু অনেকটা কন্টামিনেশন হয়ে যেতে পারে এই ওয়াটারটা। প্লাস যখন হয়তো খুব ড্রাই সিজন হলো, এইটা শুকিয়ে যাওয়ার চান্স বেশি, দিস আপার লেয়ার অফ ওয়াটার লেয়ার, এটা শুকিয়ে যাওয়ার চান্স বেশি। কিন্তু নিচে যে ডিপ লেয়ারটা আছে ওইখানে ওয়াটার ইউজুয়ালি ওয়াটার অনেকটা থাকে, আর সেটা অন্যদিকে ড্রেন হয় না, কনফাইন্ড থাকে। প্লাস এখানে কন্টামিনেশন হওয়ার কোনো চান্স নেই। তাই জন্য ডিপ ওয়েল ইজ মোর প্রেফারেবল দ্যান শ্যালো ওয়েল। ইন দিস ওয়েজ গ্রাউন্ড ওয়াটার ইজ অ্যাক্সেসড ইন ইন্ডিয়া। এবার এগুলোর প্রচুর ইঞ্জিনিয়ারিং টেকনিক্স আছে, কি করে ডিপ ওয়েল ডাক করবে, কি করে শ্যালো ওয়েল ডাক করবে। ইউ ডোন্ট নিড টু নো দ্য টেকনিক্স, বাট ইউ ডু নিড টু নো দ্য ডিফারেন্স বিটুইন দ্য টু। তো কি আছে এখানে দেখাচ্ছে যে ইভেন ডিউরিং ড্রাই সিজন নিচে হাই মিনারেল কন্টেন্ট। এবারে এই কি বলে লেয়ার্স এর থ্রু দিয়ে যাচ্ছে, তো এগুলো সমস্ত মিনারেলস গুলো ডিজলভ করতে করতে যাচ্ছে ক্লে লেয়ার, বেডরক লেয়ার থেকে। তো এই মিনারেলস গুলো বেশি পরিমাণে গ্রাউন্ড ওয়াটারে কি হয় দেন ড্রেন অ্যান্ড সারফেস ওয়াটার, গ্রাউন্ড ওয়াটারে মিনারেল কন্টেন্টটা খুব বেশি থাকে, ক্যালসিয়াম, স্পেশালি ক্যালসিয়াম। আর এগুলো জল তুলতে হচ্ছে পাম্পিং রিকোয়ার্ড, effective filtration required. আচ্ছা, এটা এখানে লেখা আছে less contamination and pathogen free. It is basically less contamination pathogen free from the surface water. Compared to surface water, it is less contaminated. But still contaminated হওয়ার চান্স আছে, যতটা ডিপ যাবে তত পিওর ওয়াটার তোমরা পাবে। বাট যত তুমি ডিপ যাবে তত মিনারেল কন্টেন্টও বাড়বে, কারণ অনেক লেয়ার কি বলে ছাড়াতে ছাড়াতে যাচ্ছে। So the deeper you go, the higher the mineral content is in the water. তো এখান থেকে এই যে মিনারেল কন্টেন্ট যত বাড়ে ওয়াটার তত হার্ড হয়। সো দের ইজ এ কনসেপ্ট কল হার্ড ওয়াটার ভার্সেস সফট ওয়াটার। আই থিঙ্ক এটাও তোমরা শুনেছো নামটা, হার্ড ওয়াটার আর সফট ওয়াটার। হার্ড ওয়াটার ইজ বেসিক্যালি নাথিং, হাই মিনারেল কন্টেন্ট। হোয়াট মিনারেল কন্টেন্ট? মেইনলি ক্যালসিয়াম অ্যান্ড ম্যাগনেসিয়াম। যে কোনো মিনারেল কন্টেন্ট না, সোডিয়াম পটাশিয়াম না, ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম এগুলো যখন খুব বেশি থাকবে দেন ইট বিকামস হার্ড ওয়াটার। ওয়েল ওয়াটারগুলো মেনলি যেগুলো ডাক ওয়েলস হয় বা ওয়েল থাকে সেগুলোতে হার্ড ওয়াটার থাকে। আর এটা হচ্ছে সফট ওয়াটার, যেগুলো এই ক্যালসিয়াম ম্যাগনেসিয়ামের কন্টেন্ট খুব লো থাকে। তো মেনলি কোথায় থাকে? রেন অর স্নো বা আরও করে তুমি ফিল্টার করা ওয়াটার, ঠিক আছে, এইগুলো তোমার সফট ওয়াটার। হার্ড ওয়াটার অ্যান্ড সফট ওয়াটার কনসেপ্টটা এখান থেকে আসছে। আচ্ছা, তো হার্ড ওয়াটার অ্যান্ড সফট ওয়াটারের ডিফারেন্সটা কি? Hard water is water that has a high mineral content, soft water is water having less mineral content. এটা হচ্ছে contains magnesium and calcium ions, it contains sodium ions. Often has a characteristic taste, যত মিনারেল বাড়বে একটা টেস্ট আসবে, ঠিক আছে, it has a characteristic taste. আর soft water usually tastes salty. Hard water formed when water flows through limestone and chalk. Soft water produced by passing hard water over an ion exchange resin. মানে soft water can be obtained from hard water, ion exchange resin বা reverse osmosis করে hard waterটাকে soft water করা যেতে পারে। Hard water soap has a less effect, a film is formed rather than foam. আর soft water soap has a good effect. এবারে প্রবলেম হচ্ছে আমাদের যে ঘরে ঘরে পাইপ আছে, যদি লেড পাইপস থাকে বা কোনো মেটাল পাইপস থাকে সেটার মধ্যে দিয়ে প্রেফারেবল যে কিছুটা হার্ড ওয়াটার যাবে, একদম সফট ওয়াটার না যায়। কারণ সফট ওয়াটারের মধ্যে অক্সিডেশন মানে কি বলে ওই মেটালসগুলোর সাথে ওরা রিয়াক্ট করে, ইট ক্যান কোরোড দ্য মেটাল। সো দেয়ার ঘরে ঘরে যে জলটা পৌঁছায় সেটা হার্ড ওয়াটার হওয়া উচিত। তারপরে তুমি ড্রিঙ্ক করার আগে সেটাকে রিভার্স অসমোসিস করে সফট ওয়াটার ড্রিঙ্ক করো। কিন্তু ফর গেটিং ইন টু দ্য হোম ইউ নিড হার্ড ওয়াটার। তো এটা একটা ওয়াটার হার্ডনেস স্কেল। দিস ইজ নট এক্স্যাক্টলি, দিস ইজ অন ওয়ান টাইপ অফ স্কেল। আমরা যেটা ফলো করি সেটা আরেকটুখানি কাট অফটা আলাদা।
ঠিক আছে। সফট ওয়াটার হচ্ছে তোমার এই 100-র নিচে সেটাকে সফট ওয়াটার বলে, এটার একটু মেজারমেন্টও আলাদা আছে। আর হার্ড ওয়াটার হচ্ছে 100 থেকে 150, 150 থেকে 200, 200 থেকে 250, তারপরে 300 অ্যান্ড অ্যাবাভ, এগুলো ক্যাটাগরি আছে। তো সফট ওয়াটার, হার্ড ওয়াটার, মডারেটলি হার্ড আর ভেরি হার্ড ওয়াটার, এগুলো সমস্ত আছে, এগুলো পরে পড়বে, এখন পড়ার দরকার নেই অত, কিন্তু ওয়াটার হার্ডনেস স্কেলটা আছে তোমাদের। তো নাও দ্যাট উই আর অ্যাওয়্যার অফ দ্য হার্ডনেস অফ ওয়াটার, সেখানে আমরা প্রথমে দেখলাম ডায়াগ্রামে শ্যালো ওয়েল অ্যান্ড ডিপ ওয়েল। তো শ্যালো ওয়েল কি? ইট ট্যাপস ওয়াটার ফ্রম অ্যাবাভ দ্য ফার্স্ট ইমপারভিয়াস লেয়ার, ডিপ ওয়েল ট্যাপস ওয়াটার ফ্রম বিলো দ্য ফার্স্ট ইমপারভিয়াস লেয়ার। ঠিক আছে। শ্যালো ওয়েলে মডারেটলি হার্ড ওয়াটার, ডিপ ওয়েলে হার্ড টু ভেরি হার্ড ওয়াটার থাকে। শ্যালো ওয়েল গ্রসলি কন্টামিনেটেড, ডিপ ওয়েল পিওর ওয়াটার। আর শ্যালো ওয়েল usually goes dry in the summer, deep well is source of constant supply. সো ইউজুয়ালি ইন্ডিয়াতে যখন কোনো ওয়েল ডাগ করা হয় একটু প্ল্যান করে, সেগুলো ডিপ ওয়েলই ডাগ করা হয়। আচ্ছা, দু রকম আবার আরও ওয়েল আছে বেসড অন দ্য মেথড অফ কনস্ট্রাকশন, ডাগ ওয়েল ভার্সেস টিউব ওয়েল। তো ডাগ ওয়েলটা কি? ওপেন ওয়েল বিল্ট অফ ব্রিক্স অ্যান্ড স্টোনস অর হোল ডাগ ইন্টু দ্য ওয়াটার বেয়ারিং স্ট্র্যাটামস, মানে একটা ওপেন ওয়েল করা হয়েছে। টিউব ওয়েল হচ্ছে pipe sunk into the water bearing stratum and a hand pump at the top, তাহলে ওপেন রাখা সেগুলোকে ডাগ ওয়েল বলে, আর টিউব ওয়েল হচ্ছে একটা পাইপ সিঙ্ক করে সেটাতে হ্যান্ড পাম্প রাখা হয়। ডাগ ওয়েলে ওই জন্য লো কস্ট ফর মেকিং দ্য ওয়েলস, টিউব ওয়েল ডিপ, টিউব ওয়েল কস্টলি কনস্ট্রাকশন, অ্যান্ড ডাগ ওয়েল ক্যান বি হাই অর লো ইল্ড ডিপেন্ডিং অন কতটা জল ওই লেয়ারে আছে। টিউব ওয়েল হচ্ছে হাই ইল্ড, ডাজ নট ডিপেন্ড অন রেন, বিকজ টিউব ওয়েল মানেই হচ্ছে একটা ডিপ কনস্ট্রাকশন হবে, অনেকটা ডিপ কনস্ট্রাকশন হবে, তাই জন্য ওখানে ওয়াটার সোর্স অফ কনস্ট্যান্ট সাপ্লাই। There is something called sanitary well based on all these things. Sanitary well is something, নামই আছে স্যানিটারি, যেখানে কন্টামিনেশন যতটা কম করা যেতে পারে। কি করে করবে? ফার্স্ট অফ অল লোকেশন দেখতে হবে। It should be 50 meters or 50 feet away from sources of contamination, above the ground level, not more than 100 meters to carry to home. সোর্সেস অফ কন্টামিনেশন যে কোনো হিউম্যান বসতি বলো কি কোনো স্যানিটারি কি বলে স্যানিটারি পেড বলো বা যেখানে সোর্স অফ কন্টামিনেশন আছে সেটা থেকে অ্যাটলিস্ট 50 ফিট দূরে থাকতে হবে। আর ওয়াটার যারা ক্যারি করতে আসবে তাদের যেন ওয়াটারটা ক্যারি করতে 100 মিটারের বেশি তাদের ঘর থেকে না যেতে হয় অন অ্যাভারেজ। কারণ তুমি একটা ওয়েল ডিগ করে দিলে কত কিলোমিটার দূরে একটা জায়গায় গ্রাম থেকে, গ্রামের লোকেরা সেখানে যেতেই আধা কাইল হয়ে যাচ্ছে, এরকম জায়গায় স্যানিটারি ওয়েল ডাগ করা হয় না। তো লোকেশনটা এইভাবে চুজ করতে হবে। ইট শুড বি ওয়েল কনস্ট্রাক্টেড। লাইনিং মানে ওয়ালটা, যেটা স্যানিটারি ওয়েলের লাইনিং ওয়ালটা আছে, ইট শুড বি আপ টু আ ডেপথ অফ অ্যাটলিস্ট 6 মিটার্স বিলো অ্যান্ড 3 ফিট অ্যাবাভ গ্রাউন্ড, মানে 20 ফিট অ্যাটলিস্ট নিচে যেতে হবে, তাই তো? 20 ফিট অ্যাটলিস্ট নিচে যেতে হবে, যতটা ডিপ হওয়া যায়। 10 ফিট ডিপে হবে না, আরও ডিপ যেতে হবে। অ্যান্ড ইট শুড বি গ্রাউন্ড থেকে 3 ফিট, নাহলে গ্রাউন্ডের সমস্ত ম্যাটেরিয়ালসগুলোর মধ্যে পড়বে, তাই তো? গ্রাউন্ড থেকে, ওই জন্য টপ অফ দ্য ওয়েলটাকে ওপরে থাকতে হবে। প্যারাপেট ওয়াল অ্যান্ড প্ল্যাটফর্ম মেড অফ কংক্রিট অর সিমেন্ট। এবারে শুধু ওয়াল করে দিলেই হবে না, সেটা একটা প্ল্যাটফর্ম করে দিতে হবে যাতে ইজিলি বাইরে থেকে না জিনিস ঢুকতে পারে, যতভাবে তুমি প্রোটেক্ট করতে পারো ওয়েলকে। আর ড্রেন টু ক্যারি অফ স্পিল্ড ওয়াটার যদি স্পিল হয়ে যাচ্ছে, কেউ তোলার সময় স্পিল করছে বা জল ভরে যাচ্ছে, রেন ওয়াটার কোনোভাবে যদি জল উপরে চলে আসে, তাহলে জলটাকে ড্রেন করার প্রপার মেথড থাকতে হবে। It should be protected from contamination. Top of the well to be covered, equipped with hand pump. বলে যদি হ্যান্ড পাম্প দিয়ে ইকুইপ করা যায় তাহলে খুব ভালো, নাহলে অ্যাটলিস্ট দ্য টপ অফ দ্য ওয়েল শুড বি কাভার্ড। অনেক আজকাল ম্যাক্সিমাম জায়গায় দেখেছো ওয়েলসগুলোর উপরে একটা গ্রিল দেওয়া থাকে বা কাভার করা থাকে, যাতে ওপর থেকে বা বাইরে থেকে জিনিসপত্র না পড়তে পারে। লাস্টে কনজিউমার রেসপন্সিবিলিটি অ্যান্ড ওয়াটার কোয়ালিটি টেস্টিং। কনজিউমার রেসপন্সিবিলিটি মানে কি? জল তুমি ওয়েলের জলকে যতভাবে পেরেছো প্রোটেক্ট করেছো, কিন্তু এবার যদি ঘর থেকে যারা কনজিউমার বা যারা গ্রামের লোক তারা আসছে, এসে তোমার সব নোংরা বাসনপত্র নিয়ে আসছে, আলটিমেটলি তোমার কোনো লাভ হলো না সেটা করে, কারণ ওরা অলরেডি নোংরা বাসনপত্র নিয়ে আসছে অ্যান্ড সেটার মধ্যে কন্টামিনেটেড হয়ে যাচ্ছে জলটা যেটা যাচ্ছে ড্রিঙ্কিং ওয়াটার। সো ইট শুড বি দ্য রেসপন্সিবিলিটি অফ দ্য কনজিউমার টু ব্রিং হাইজেনিক বা ক্লিন ড্রিঙ্কিং ওয়াটার পটস বা হোল্ডার্স, তাই তো? আর লাস্টে ওয়াটার কোয়ালিটি টেস্টিং। ওয়েলটা বিল্ড করে ছেড়ে দিলে হবে না, বারবার ওখানে রেগুলারলি একটা আসবে, এসে ওয়াটার কোয়ালিটি টেস্টিং টিম আসবে,
যেটা পুরো ইন্ডিয়াতে হয়। এক একটা জায়গায় সমস্ত যে ওয়াটার মিউনিসিপ্যালিটি আছে, মিউনিসিপ্যালিটি দে কন্ডাক্ট ওয়াটার কোয়ালিটি টেস্টিং এভরি ইয়ার। ওকে, এভরি ইয়ার বা এভরি 6 মান্থস, যেখানে যেমন রুল আছে আর কি, সেখানে সমস্ত যে সোর্সেস অফ ওয়াটার আছে, পাম্প বলো, গ্রাউন্ড ওয়াটার বলো, রিভার টিভার বলো, যেখানেই হোক, বা লেক বলো, যেখান থেকে লোকে জল খায়, সেখানে গিয়ে ওয়াটার কোয়ালিটি টেস্টিং এভরি ইয়ার বা এভরি 6 মান্থস করা হয়। করে কোথাও যদি কন্টামিনেশন পাওয়া যায় তাহলে সেটাকে আবার রেকটিফাই করা হয়, কারণ ওয়েলকেও পিউরিফাই করার অনেক মেথড আছে। আচ্ছা, এবার তাহলে আমরা পিউরিফিকেশনের মধ্যে যতটা যাচ্ছি না, পিউরিফিকেশন জাস্ট মুখে বলে দিচ্ছি। 3 রকম পিউরিফিকেশন হতে পারে, নামগুলো লিখে নিতে পারো। একটা হচ্ছে স্টোরেজ, যেটা তোমরা দেখলে ইম্পাউন্ডিং রিজার্ভারের সময় স্টোরেজ একটা আছে। 2 নম্বর হচ্ছে ফিল্ট্রেশন, একটা স্টোরেজ, 2 নম্বর ফিল্ট্রেশন, 3 নম্বর হচ্ছে ডিসইনফেকশন। স্টোরেজ ইজ ভেরি সিম্পল, স্টোর করে রাখো যতটা পিউরিফাই হয়। ফিল্ট্রেশন, ফিল্ট্রেশন হচ্ছে তোমার এগুলোকে তোমার কি বলে, র্যাপিড ফিল্টার, স্লো ফিল্টার, এগুলো তোমরা পড়বে পরে। সেগুলোর মধ্যে দিয়ে জলটাকে পাস করানো হয় অনেক কিছু, ইদার লেয়ার বাই লেয়ার বা কেমিক্যাল প্রসেস দিয়ে ওয়াটারের সমস্ত ইম্পিউরিটিসকে রিমুভ করা হয়, তারপরে ট্রিট করে জলটা পাঠানো হয় টু দ্য প্রোভাইডার্স। আর ফিল্ট্রেশন আরও আছে বাড়ির মধ্যে, অ্যাট হোম ফিল্ট্রেশন আরও ইউভি ফিল্টার দিয়ে করা যায়, ঠিক আছে। আর মানে রিভার্স অসমোসিস দিয়ে করা যায়, মেমব্রেন প্রসেস, তারপরে ইউভি রেডিয়েশন দিয়ে করা যায়, ওজোনাইজেশন দিয়ে করা যায়, তো অনেক রকম প্রসেস আছে। আর লাস্টে ডিসইনফেকশন, ডিসইনফেকশন মানে কি, তুমি কিছু কেমিক্যাল অ্যাড করছো টু ডিসইনফেক্ট দ্য ওয়াটার, ইউ আর নট পুটিং ইট থ্রু এনি ফিল্টার প্রসেস, বাট অনলি অ্যাডিং সামথিং টু ডিসইনফেক্ট ইট। মেনলি সেটা ব্লিচিং পাউডার বা ক্লোরিন দিয়ে করা হয় মেনলি, তাছাড়াও আরও অনেক উপায় আছে। তো ব্লিচিং পাউডার দিয়ে তোমরা ডিসইনফেকশন করতে পারো। এবার একটা একটা সার্টেন পরিমাণ জলের জন্য কতটা ব্লিচিং পাউডার লাগবে, হাউ মাচ ব্লিচিং পাউডার ইজ রিকোয়ার্ড, সেটার ক্যালকুলেশন আছে, সেগুলো পরে এক্সামে আসে। So that things you will learn in the second year. So these are the 3 types of processes that you have to read for purification of water. তো হবে তখন এখানে ডিসইনফেকশন করা হয়, ব্লিচিং পাউডার অ্যাড করা হয়। আর কতটা অ্যাড করা হবে সেটা স্যানিটারি ওয়েলের কন্টেন্ট বা ব্লিচিং পাউডারের মেথডস, ডিটারমাইনিং মেথডসের উপর ডিপেন্ড করবে। তো নাও উই মুভ অন টু ডিজিজেস রিলেটেড উইথ ওয়াটার। তোমরা কয়েকজন বলেই দিয়েছে প্রথমে, যে টাইফয়েড বলেছো, তারপরে আর কি বলছিলে, কলেরা বলছিলে হয়তো, আরও 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 কিছু বলছিলে, যাই হোক। তো ডিজিজেস রিলেটেড উইথ ওয়াটার, এটা হচ্ছে একটা ক্লাসিফিকেশন আছে, পার্কেই আছে তোমাদের, বাট ইন জেনারেল ইট ইজ ক্লাসিফাইড ইন্টু ফার্স্ট waterborne diseases, water-based diseases, water-wash diseases, আর তারপরে ইনসেক্ট ব্রিডিংটাও ওয়াটার রিলেটেড ডিজিজই বলে। তো water-borne diseases কি, ওয়াটারের মধ্যে যদি কোনো প্যাথোজেন থাকে দ্যাট ইজ কজিং দ্য ডিজিজ, ওয়াটারের মধ্যেই কিছু প্যাথোজেন ঘোরাফেরা করছে, মাল্টিপ্লাই করছে, অ্যান্ড ওটাই ওয়াটারটা খাচ্ছে লোকজন, আর দ্যাট ইজ কজিং দ্য ডিজিজ। সো কি হতে পারে, দ্যাট ইজ বেসিক্যালি এ বায়োলজিক্যাল কজ, ভাইরাল হতে পারে, হেপাটাইটিস এ অ্যান্ড ই, বিসি না, বিসি ইজ ব্লাড বর্ন, বিসি হচ্ছে কন্টামিনেটেড নিডল দিয়ে হেপাটাইটিস ছড়ায়। হেপাটাইটিস এ আর হেপাটাইটিস ই, এই দুটো হেপাটাইটিস দে ট্রান্সমিট থ্রু ফিকো ওরাল রুট, মানে তোমার খাবে, তারপরে যে ফিকাল ম্যাটার বেরোবে হিউম্যানস থেকে বা অ্যানিমালস থেকে, সেটা যদি ওয়াটার আবার কন্টামিনেট করে, সেখান থেকে বাকিদের ছড়ায়। তো দ্যাট ইজ হেপাটাইটিস এ অ্যান্ড ই। পোলিও, রোটাভাইরাস, এগুলো ভেরি ইম্পর্টেন্ট, এগুলো ওয়াটার বর্ন ডিজিজ, ওয়াটারের থেকে ছড়ায়, কি ওয়াটার কনজিউম করলে এটা ছড়াতে পারে, কন্টামিনেটেড ওয়াটার। ব্যাকটেরিয়াল কি হতে পারে, টাইফয়েড, প্যারাটাইফয়েড, ডিসেন্ট্রি, ইকোলাই, কলেরা, these are caused by different types of bacteria which you will learn in the second year in microbiology. আচ্ছা, প্রোটোজোয়াল, ভাইরাল, তোমরা ভাইরাস জানো, ব্যাকটেরিয়া জানো, প্রোটোজোয়া কি, এনি আইডিয়া হোয়াট ইজ প্রোটোজোয়া? প্যারাসাইট বলে, আমরা ইউজুয়ালি ওটাকে প্যারাসাইট বলি। প্রোটোজোয়াল ডিজিজ, দিজ আর নিদার ব্যাকটেরিয়াল নট ভাইরাল। তো সেখান থেকে প্রোটোজোয়া ক্যান অলসো কজ এনি ডিজিজ লাইক অ্যামিবিয়াসিস, জিয়ার্ডিয়াসিস, দিজ আর অ্যামিবা একটা প্রোটোজোয়ার নাম, তো সেখান থেকে অ্যামিবিয়াসিস হয়, এইসব আছে। হেলমিনথিক, হেলমিনথিক মানে কি, ওয়াটার হেলমিনস,
ওয়ার্মস, টেপ ওয়ার্ম আছে, রাউন্ড ওয়ার্ম আছে, এগুলো সব ডিফারেন্ট। এগুলো তোমরা, হ্যাঁ ফ্ল্যাট ওয়ার্মও আছে, হ্যাঁ ভেরি গুড। তো এগুলো সবই আছে। তো ফ্ল্যাট ওয়ার্মও অনেক ডিজিজ করে। তো হেলমিনসও এগুলো ওয়াটারে ব্রিড করে, তাই জন্য ওয়াটারের মধ্যে দিয়ে ঢুকে গেলে দিস ক্যান কজ মেনি ওয়াটারবর্ন ডিজিজেস লাইক রাউন্ড ওয়ার্ম, থ্রেড ওয়ার্ম, হাইড্রেটেড ডিজিজ। এগুলো সবই তোমরা মাইক্রোবায়োলজিতে পড়বে। আর লেপ্টোস্পাইরাল বলে একটা আবার আলাদা টাইপের, টিপিক্যাল টাইপের আছে একটা মাইক্রো অর্গানিজম, সেটা লেপ্টোস্পাইরোসিস ওয়েলস ডিজিজ এটা করে। এগুলো ওয়াটারের থ্রু দিয়ে ছড়ায়, কন্টামিনেটেড ওয়াটার। এগুলো গেল হচ্ছে ওয়াটার বর্ন ডিজিজ। এরপরে আসে হচ্ছে ওয়াটার বেসড ডিজিজ। ওয়াটার বেসড ডিজিজ মানে কি, ওয়াটারের মধ্যে একটা যত রকম প্রাণী আছে, দেয়ার আর সাম স্মল স্মল স্নেলস এগুলো আছে, বাট তাদের মধ্যে কিছু প্যাথোজেন ব্রিড করে, নট ডিরেক্টলি ইন দ্য ওয়াটার, তাদের মধ্যে কিছু প্যাথোজেন ব্রিড করছে, তারা ছড়াচ্ছে। In them, the pathogen is multiplying within them, not in the water, but then being in contact with the water, ওয়াটারের মধ্যে ওই প্যাথোজেনটা রিলিজ হচ্ছে, and then the humans are consuming it. তো স্নেল থেকে স্নেল কি ছড়াতে পারে, স্নেল একটা প্রোটোজোয়াল ডিজিজ ছড়ায়, সিস্টোসোমা বলে একটা প্রোটোজোয়া আছে, তো ওখান থেকে সিস্টোসোমিয়াসিস হয়। সাইক্লোপস থেকে ছড়ায় হচ্ছে গিনিওয়ার্ম, গিনিওয়ার্ম ওটা একটা টাইপ অফ হেলমিন। তো সাইক্লোপস বলে একটা অ্যাকোয়াটিক হোস্ট আছে, ওরা ছড়ায় হচ্ছে গিনিওয়ার্ম ডিজিজ। একটা ইয়জ ডিজিজ বলেও একটা আছে, ইয়জ গিনিওয়ার্ম, ওগুলো তোমার ওয়াটার বেসড ডিজিজেসই। ইয়জ একটা ইন্ডিয়াতে বড় প্রবলেম ছিল, চোখের চোখের কি বলে কর্নিয়া না, এই কনজাংটাইভের মধ্যে ইনফেকশন করতো, ঠিক আছে। তো ওই ব্যাপারটা এখন এলিমিনেট হয়ে গেছে, ইন্ডিয়াতে আর হয় না, বাট ইয়জ ওয়াজ আ বিগ প্রবলেম ইন ইন্ডিয়া, আগে প্রচুর জায়গায় হতো। ওয়াটার বেসড ডিজিজেস। থার্ড হচ্ছে ল্যাক অফ ক্লিন ওয়াটারের জন্য। ওয়াটার যদি খুব ডার্টি থাকে, নট নেসেসারিলি প্যাথোজেন, বাট এমনি কেমিক্যালস ডার্টি থাকে, তাহলে কি হতে পারে, স্কেবিস, টাইফাস, ইয়জ। আচ্ছা ইয়জ এটা থেকেও হয়, ইয়জ তোমার অ্যাকোয়াটিক হোস্ট থেকেও হয়, যাই হোক। স্কেবিস, টাইফাস, ইয়জ, শিগেলোসিস, ট্র্যাকোমা, কনজাংটিভাইটিস, অল দিস থিংস দে আর ডিউ টু, মানে এমন না যে কোনো প্যাথোজেনের ইনভলভমেন্ট নেই, প্যাথোজেনের ইনভলভমেন্ট সবকটাতেই আছে, টিক, টাইফাস, স্কেবিস। কিন্তু কেন, কারণ এই যে অর্গানিজমগুলো কজ করছে, দে আর নট নেসেসারিলি মাল্টিপ্লাইং, অর দে আর নট নেসেসারিলি ওয়াটারের মধ্যেই থাকে, দে ক্যান বি প্রেজেন্ট আউটসাইড, বাট ওরা ইউজুয়ালি ডার্টি ওয়াটারে থাকে, দে প্রেফার লিভিং দেয়ার, দে মে বি ব্রিড দেয়ার ওন থিং। তো ব্রিডিংও করে বা ওখানে প্রেফার করে থাকার জন্য, সেটার কন্ট্যাক্টে যদি মানুষ আসে, ফর দ্য ল্যাক অফ ক্লিন ওয়াটার, ক্লিন ওয়াটার দিয়ে ওরা নিজেকে ওয়াশ করছে না বা ড্রিঙ্ক করছে না, ডার্টি ওয়াটার যদি কনজিউম করছে বা কন্ট্যাক্টে আসছে, তখন দিস ডিজিজেস ক্যান অকার। স্কেবিস, স্কেবিস মানে হচ্ছে ওই রিংওয়ার্ম, ওই দাঁত ফাঁত বলে না যেগুলো এই ডিজিটসের মধ্যে হয়, সেগুলো তারপরে অ্যান্টি ফাঙ্গাল ওষুধ লাগাতে হয়, ক্রিম লাগাতে হয়, তো ওটা হচ্ছে স্কেবিস। টাইফাসও একটা টাইপের আছে, শিগেলোসিস, ট্র্যাকোমা, কনজাংটিভাইটিস, যত চোখের কন্ট্যাক্ট ওই ডার্টি ওয়াটারটা আসবে, এগুলো হতে পারে। আর ফাইনালি আদার ওয়াটার রিলেটেড ডিজিজেস লাইক, এবারে ইনসেক্ট ব্রিডিং, মানে আর্থ্রোপড যেগুলো আছে বা ইনসেক্ট আছে, তাদের মধ্যে কিছু মানে প্যাথোজেনের লাইফ সাইকেল চলে, তো তারা ওখান থেকে নট নেসেসারিলি হিউম্যানসরা ওয়াটারে আসলে এটা ডিজিজটা হয়, ওইখানে লাইফ সাইকেলটা চলে বলে ওয়াটারের মধ্যে, সো দ্যাট ডিজিজ ইজ স্প্রেড টু দ্য হিউম্যানস ভায়া ইনসেক্টস। there is something called এজেন্ট, তোমরা হয়তো ফার্স্ট ইয়ারে পড়েছো, একটা এপিডেমিওলজিক্যাল ট্রায়াড বলে আছে, এজেন্ট হোস্ট এনভায়রনমেন্ট, নাম শুনেছো? there is something called agent host environment. Epidemiological triad. যদি না শুনে থাকো এটা মাথায় ঢুকিয়ে নাও, দিস ইজ দ্য বেসিস অফ এপিডেমিওলজি। এপিডেমিওলজিক্যাল ট্রায়াড, একটা ডিজিজ কজ করতে গেলে there should be interaction between these three factors.
এন এজেন্ট, এজেন্ট মানে প্যাথোজেনটা, হোস্ট মানে যাদের মধ্যে ডিজিজটা হচ্ছে, ইন আওয়ার কেস হিউম্যানস, আর এনভায়রনমেন্ট হচ্ছে দ্য এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস দ্যাট আর মেকিং ইট পসিবল ফর দি ডিজিজ টু অকার। ঠিক আছে, তো এজেন্ট হতে পারে যে ডেঙ্গুর জন্য ডেঙ্গু ভাইরাস, হোস্ট হচ্ছে হিউম্যান, এনভায়রনমেন্ট হচ্ছে ডার্টি ওয়াটার। হ্যাঁ, কিন্তু ইন ইনসেক্ট বর্ন ডিজিজ বা আমরা অ্যাপ্রোপ্রিয়েটলি আর ভেক্টর বর্ন ডিজিজ, সেখানে ফ্যাক্টর থাকে ভেক্টর। এই ভেক্টরটা হচ্ছে মসকিউটো, এই মসকিউটোটা যদি না থাকে তখন এই ভেক্টর বর্ন ডিজিজ গুলো হবে না। তো হোয়াট আর সাম ভেক্টর বর্ন ডিজিজ? মসকিউটো স্প্রেড করে হচ্ছে ম্যালেরিয়া, ফাইলেরিয়া, ডেঙ্গু, চিকেনগুনিয়া, জিকা, এগুলো সব কজ করে, তাই তো? জাপানিজ এনকেফালাইটিস, দিজ আর অল কজড বাই মসকিটোস। তারপরে ব্ল্যাক ফ্লাই কজেস অঙ্কোসার্সিয়াসিস, সেটসে ফ্লাই কজেস ট্রাইপোনোসোমিয়াসিস, আর লিশম্যানিয়াসিস মানে কালা জ্বর, it is caused by sand fly. These are all very very big problems in especially নর্থ ইন্ডিয়া, তারপরে তোমার নর্থ ইস্ট ইন্ডিয়া, ওয়েস্ট বেঙ্গল, এগুলোতে খুব বড় প্রবলেম দিস ডিজিজ স্পেশালি। ফাইলেরিয়া, ডেঙ্গু, লিশম্যানিয়াসিস, কালাজ্বর, এগুলোর জন্য এখনো প্রচুর ডেথস হয়, তাই তো? তো দিজ আর দ্য ইনসেক্ট ব্রিডিং অর দ্য ভেক্টর বর্ন ডিজিজ দ্যাট আর অকারিং উইথ ওয়াটার। এগুলো সব কোনো এজেন্ট বা প্যাথোজেন দিয়ে গেল। তাছাড়াও কেমিক্যালসের জন্য ওয়াটার রিলেটেড ডিজিজ কিছু আছে, যেমন ফ্লুরাইড যদি ওয়াটার বেশি থাকে, ফ্লুরাইড যদি ওয়াটারে বেশি থাকে তাহলে ডেন্টাল ফ্লুরোসিস, মটলিং অফ দি এনামেল ইন টিথ হয়, এনামেলটা ক্ষয়ে যায়, তাই তো? তো দ্যাট ইজ ডেন্টাল ফ্লুরোসিস, দ্যাট ক্যান অকার ইফ দের ইজ মোর কন্টেন্ট অফ ফ্লুরাইড ইন দ্য ওয়াটার। আবার মেথ হেমোগ্লোবিনেমিয়া অফ দি ইনফ্যান্ট হতে পারে ডিউ টু হাই নাইট্রেট কন্টেন্ট লিডিং টু সায়ানোসিস অফ ইনফ্যান্ট। তো সবই ওয়াটার, কিরকম ওয়াটারের কন্টামিনেশন আছে আর সেগুলো কি কি ডিজিজ কজ করতে পারে। অ্যান্ড আমাদের হোল উদ্দেশ্য হচ্ছে যে ওয়াটারটাকে কতটা ভালোভাবে পিউরিফাই করা যায়। তো পিউরিফিকেশন অফ ওয়াটারটা এই কটা ফ্যাক্টরসের উপর ডিপেন্ড করবে। তো এটাই হয়ে গেল, দিস আর দ্য সোর্সেস অফ, these are the diseases related with water, sources and diseases related. ওয়াটার এই ব্যাকগ্রাউন্ডটা খুব ইম্পর্টেন্ট, কারণ মেনলি তোমরা যে ডিজিজটা পড়বে এনভায়রনমেন্ট রিলেটেড ডিজিজেস হচ্ছে ওয়াটার বন্ড ডিজিজেস আর ওয়াটার পিউরিফিকেশন। এটা খুব একটা বড় চ্যাপ্টার, তাই জন্য ওয়াটারটা আলাদা করে পড়ানো হলো। স্যার এসে একদিন এয়ার, নয়েজ পলিউশন, তারপরে ইনডোর পলিউশন, এগুলো একদিন পড়াবেন। সেগুলোর আলাদা ডিজিজ হয়, প্রচুর ডিজিজ আছে, কিন্তু that can be covered under one umbrella, but water itself will need 1 to 2 classes more. Okay, any question? Kono question ache? ঠিক আছে। What is brachial plexus? It is a plexus or in joining of nerves to form a network. Which nerve? The anterior primary rami. Spinal nerve is divided into, when comes out of the intervertebral foramen, it divides into posterior rami and ventral or anterior rami. And all plexuses are formed by the ventral or anterior rami, not by the posterior rami, anywhere in our body. Posterior rami only goes to supply the posterior back muscles and the sensation from the skin, posterior aspect, right? But anterior rami has got so many functions, of which one of which is the plexus formation to supply important parts of our body, superior, inferior extremity, right? So superior extremity is supplied by the brachial plexus, or inferior extremity is supplied by lumbar and sacral plexus. The first plexus is the lumbar plexus. So without, it is actually taught in the abdomen part, but without knowing this you cannot proceed to the inferior extremity. So to some extent we have to give the aspect of the lumbar plexus. So lumbar plexus is formed, formation কিভাবে লিখতে আমি বলেছি, formation, then course and distribution. So
It is the vertebra. আর কিছুদিন পরে আর লিখতে পারবো না, কালকে এমআরআই করলাম। টিপিক্যাল রুট কম্প্রেশন হচ্ছে, টিপিক্যাল যে পড়াই যে টিংলিং, নামনেস, প্যারাস্থেসিয়া সব হচ্ছে, সম্ভবত সার্ভাইকাল থেকে রুট কম্প্রেশন হচ্ছে। টিপিক্যাল দেখো আমারই হচ্ছে, কালকে করালাম, দেখি রিপোর্ট কি আসে। আর বোধহয় আর কিছুদিন পরে পারবোই না, ধরতেই পারছি না। আমার এখন স্ট্রেইট হয় না, রাউন্ড হয় না ঠিক মতো, because I have got an altered sensation here. So it is the importance of and severe pain. So, the spinal nerve comes in this fashion to the intervertebral foramen, right? Huh? It is the T12, L1, L2, L3, L4, L5 nerves, and divided into a posterior rami and a anterior rami. আমি একটা সাইডে আঁকলাম। These anterior rami form the plexus. How? It is the, so lumbar plexus contributing nerves are the ventral primary rami of L1 to L4 with a small contribution of T12, thoracic 12. Mainly it forms by the lumbar 1, lumbar 2, lumbar 3, lumbar 4 with a small contribution of the T12. T12 anterior rami gives a small contribution to join the L1 nerve, right? It is the L1 nerve, it is the L2. These, after this formation, these divides into L4. So, with a small contribution of the T12, then L1 joins with the L2, L2 joins with the L3, L3 joins with the L4. Now এখানে একটা বিরাট ব্যাপার আছে about the L4. What is that? L4 directly এরম জয়েন করে না। L4 before joining it divides into a upper branch and a lower branch. This upper branch joins with the L4 to form the lumbar plexus, right? তাহলে L4 এর L1 এর whole of the anterior rami joins to form the lumbar plexus. L2, whole of the L2 joins to form the lumbar plexus. L3, whole of the L3 joins to form the lumbar plexus. But it is not the L4. L4 divides into two. And one branch joins to form the lumbar plexus. Other branch joins with the L5 to form a trunk, very important trunk, known as the lumbosacral trunk, which joins with the S2, S3, S4 nerves to form a sacral plexus.
So L4 nerve is a dividing nerve, part of which joins with the lumbar plexus above and part of which joins with the sacral plexus. So L4 nerves, sometimes called nervus furcalis. Furcalis মানে divided, FE নয়, nervus furcalis, nervus furcalis. So L4 nerve is a very important, so it forms both lumbar plexus and a sacral plexus, and L4 nerve, so it is called nervus furcalis. আচ্ছা, এইটা গেল। তাহলে কি কি ফর্মেশন করছে? L1, anterior rami of L1, anterior rami of L2, L3, L4 and part of the L3 and part of the L4. তাহলে বাকিটা কি করছে? Of the L4 then joins with the L5 to form a trunk known as the lumbosacral trunk, which again joins with the a part of the sacral plexus. ছেড়ে দাও, পরে বলবো, কারণ লাগবে, ইনফিরিয়র স্যাক্রাল প্লেক্সাস নামবে। এবার লাম্বার প্লেক্সাস ফর্মেশন হলো, এরপরে আমাদের জানতে হবে ব্রাঞ্চেস। হোয়াট আর দ্য ব্রাঞ্চেস? ফার্স্ট, L1 nerve with a small twig of T12, a part of which joins with the L2 and mainly this ভালো করে দেখো, এটা L1 nerve divides into two branches. Upper one is known as the iliohypogastric and lower one is known as the ilioinguinal. এটা iliohypogastric, এটা ilioinguinal। এখন তোমাদের পড়তে হবে না, কারণ ইট ইজ টোটালি এ পার্ট অফ দ্য ilioinguinal পড়তে হবে, কিন্তু মেইনলি ইট ইজ এ পার্ট অফ দ্য লোয়ার অ্যাবডোমেন। সুতরাং এখন থাক। Then it joins with the L2, L3, L4, and these L2 and L3 after joining divides into a anterior division and a posterior division each. আবার এই জায়গাটা একটু বড় করে আঁকি। খুব ভালো করে লক্ষ্য করো, এটা লাগবে এখন। তাহলে L1টা জয়েন করলো, ইলিওহাইপোগ্যাস্ট্রিক, ইলিওইঙ্গুইনাল নার্ভ। L2 কি করছে? অ্যান্টিরিয়র রামি অফ L2, it divides into a ছোট্ট আছে, it divides into a, এটা গেল L1, এটা L2, divides into a anterior division and a posterior division. L1টা এখানে জয়েন করেছে। Similarly, L3, anterior rami, anterior division, posterior division. L4, একটা তো লাম্বোস্যাক্রাল করলো, আর রিমেনিং পড়ে গেল। Anterior division and a posterior division. তাহলে each L2, L3 and L4, anterior rami of L2, L3, L4 divides into an anterior division and a posterior division. L3, anterior division, posterior division, anterior division, posterior division. কেমন? আর একটা তো জয়েন করছে L5 এর সাথে। এরপরে all the anterior division of L2, L3 and L4, এই দেখো এটা L2, L3 and L4 anterior division
join to form a important nerve known as the obturator nerve. So what is the root value of a obturator nerve? Anterior division of the ventral rami of the L2, L3, L4. Similarly, posterior division or dorsal division, অনেকে এটাকে অ্যান্টিরিয়রটাকে ভেন্ট্রাল ডিভিশন, পস্টেরিয়রটাকে ডরসাল ডিভিশন বলে। Its dorsal division joined to form a very important nerve, all of you know, femoral nerve. Femoral nerve. So femoral nerve, obturator nerve, is a branch of the brachial plexus. Right? Sometimes, not all, হয়তো তোমার আছে ওর নেই, ওর আছে ওর নেই, হ্যাঁ, ventral division of the L3 and L4, a branch given L3 and L4 to join a nerve known as the accessory obturator nerve, but it is not present in all persons. Accessory obturator nerve, extra obturator nerve. Come on. So, these are the আর একটা ব্যাপার বলতে ভুলে গেছি, L1 and L2 জয়েন্ট মিলে আরেকটা নার্ভ করে, তোমরা দেখেছো ডিসেকশনে জানি না, ল্যাটারাল ফিমোরাল কিউটেনিয়াস নার্ভ অফ থাই। L1 and L2 ডিভিশন ডাইরেক্ট জয়েন করে ফর্মে ল্যাটারাল ফিমোরাল কিউটেনিয়াস নার্ভ অফ থাই। তাহলে কি কি ব্রাঞ্চ হলো? লাম্বার প্লেক্সাসে ইলিও হাইপোগ্যাস্ট্রিক নার্ভ, ইলিও ইঙ্গুনাল নার্ভ, ল্যাটারাল ফিমোরাল কিউটেনিয়াস নার্ভ অফ থাই, obturator nerve, femoral nerve, and accessory obturator nerve in some persons. অনেকে লাম্বোস্যাক্রাল ট্রাঙ্ককে বলে, কিন্তু লাম্বোস্যাক্রাল পার্ট আমার মতে অ্যাকচুয়ালি নট এ পার্ট অফ ইলিয়ার নার্ভ। তাহলে এবার বুঝতে পারলে কোথায় থাকে? ইট ইজ প্রেজেন্ট উইদিন দ্য, এই যে প্লেক্সাস ফর্মেশন হয়, জাস্ট দ্য অ্যান্টেরিয়র রামি কামস আউট অ্যান্ড এন্টার্স দ্য a muscle, psoas major muscle. Brachial plexus কোথায় পাওয়া যাবে? কিছুটা নেকে, কিছুটা behind the clavicle, কিছুটা axillate. Similarly, lumbar plexus is found in the posterior abdominal wall within the substance of the psoas major muscle. Unless you cut the psoas major muscle and keep these fibers apart, you cannot see the lumbar plexus. তাহলে এরপর একটা ভেরি ইম্পর্টেন্ট ক্লু, তোমাদের ফিমোরাল ট্রায়াঙ্গেল ডিসেকশন হয়েছে কি? ফিমোরাল ট্রায়াঙ্গেল স্টার্ট হয়নি, মানে ঠিক বুঝতে পারছো না এখন, ঠিক আছে আবার হবে। তো এই ফিমারটা হয়ে যাক, মানে বোনসগুলি স্টার্ট হয়ে যাক। আচ্ছা, একটা কথা এখন জেনে রাখো, ঠিক এই জায়গাটায় আমাদের গ্রয়নে তোমরা হিপ, ও ফিমার হবে না, হিপ বোন হয়েছে কি? হয়নি, সোমবারে ক্লাসই হয়নি। আচ্ছা, দেয়ার ইজ অ্যান, একটা ব্যাচের হয়েছে, বোনস হয়নি। আচ্ছা, দেয়ার ইজ অ্যান বোন হিয়ার নোন এজ দ্য হিপ বোন, পড়বে তোমরা, তাহলে নেক্সট কালকে থেকে শুরু হবে। দিস ইজ দ্য স্যাক্রাম, একটু ধীরে ধীরে যাচ্ছি তার জন্য, নাহলে বুঝতে পারবে না। দিস ইজ দ্য স্যাক্রাম অ্যান্ড স্যাক্রাম আর্টিকুলেটস উইথ এ হিপ বোন, কেমন?
হিপ বোন। হিপ বোনের ওপরে এর পরের দিন দেখবে দেয়ার ইজ এন একদম অ্যান্টিরিয়ার, ইট ইজ দ্য পস্টেরিয়ার, ইট ইজ দ্য অ্যান্টিরিয়ার এন্ড, দেয়ার ইজ এন স্পাইন লাইক, মানে উপরে দেয়ার ইজ এন আপার বর্ডার এরকম। ও থ্যাংক ইউ। এই আপার বর্ডার এন্ডস হিয়ার as a rounded spine-like appearance. We call it anterior superior iliac spine. হিপ বোনের একটা পার্ট হচ্ছে ইলিয়াম, আরেকটা পার্ট হচ্ছে ইস্কিয়াম, আর এদিকে হচ্ছে পিউবিস। তিনটে পার্ট মিলে এই পার্টটা দেখবে ইলিয়াম, আমি বলে দিচ্ছি, এইটা ইস্কিয়াম আর এইখানে রয়েছে পিউবিস। আমাকে দুটো পয়েন্ট শুধু লাগবে, এই অ্যান্টিরিয়ার এন্ড অফ দি, এবং এইটাকে বলে আপার বর্ডার অফ দি ইলিয়ামকে বলে ইলিয়াক ক্রেস্ট, আর এইটার অ্যান্টিরিয়ার এন্ড যেখানে শেষ হয়েছে তাকে বলে অ্যান্টিরিয়ার সুপিরিয়ার ইলিয়াক স্পাইন। ঠিক এর নিচে কেন বলে, এইখানটায় পস্টেরিয়ার সুপিরিয়ার ইলিয়াক স্পাইন রয়েছে, কেমন? আর এইখানে যে আরেকটা আগেই বলেছিলাম, হিপ বোন কনসিস্ট অফ ইলিয়াম, ইস্চিয়াম অ্যান্ড পিউবিস। এই পিউবিসের মিড লাইন এই জায়গাটা, এটাকে বলা হয় সিমফাইসিস পিউবিস। সিমফাইসিস পিউবিস কি বলে এখানটায়? সিমফাইসিস পিউবিস। এই সিমফাইসিস পিউবিসের জাস্ট মিড লাইনের একটু সাইডে একটা ছোট্ট স্পাইন আছে, কেমন? তাকে বলে পিউবিক টিউবারকুল। পরে পড়বে এই জায়গাটায় রয়েছে, এখানটায় এই অ্যান্টিরিয়ার সুপিরিয়র ইলিয়াক স্পাইন, ভালো করে শোনো এটা, অ্যান্ড পিউবিক টিউবারকুল। এই জায়গাটাতে যেমন আমরা আমরা এই ক্লথ হ্যাঙ্গিং রোপ লাগাই তো, একটা এই হুকে লাগালাম, একটা এই হুকে লাগালাম, ঠিক সেই রকম এই পিউবিক টিউবারকুল আর অ্যান্টিরিয়র সুপিরিয়র ইলিয়াক স্পাইনের মধ্যে একটা লিগামেন্ট রয়েছে, তাকে বলা হয় ইঙ্গুনাল লিগামেন্ট। ইঙ্গুনাল লিগামেন্ট এই জায়গাটা ভেরি ইম্পর্টেন্ট লিগামেন্ট, যে ক্রিজ রয়েছে আমাদের এইখানটায়, প্রায় অনেকটা, অত প্যারালাল না হোক ওই জায়গাটায় রয়েছে। এটা হচ্ছে সিম্পাইসিস, এই অ্যান্টিরিয়র সুপিরিয়র ইলিয়াক স্পাইন, নিজে ফিল করতে পারো এই জায়গাটায় এইভাবে রয়েছে একটা দড়ির মতো, তাকে বলা হয় ইঙ্গুনাল লিগামেন্ট। কেমন? কি বলি আমরা? ইঙ্গুনাল লিগামেন্ট। অ্যাটাচমেন্ট কি? মিডিয়াল এন্ড ইজ দ্য পিউবিক টিউবারকুল আর ল্যাটারাল এন্ড ইজ দ্য অ্যান্টেরিয়র সুপিরিয়র ইলিয়াক স্পাইন। তাহলে আমরা রয়েছে ইঙ্গুনাল লিগামেন্ট, আর এইখান দিয়ে শুরু হয়ে গেছে থাই। এই আমাদের থাই শুরু হয়ে গেছে, থাই, এই হচ্ছে থাই শুরু হয়ে গেছে, এই যে। তাহলে এটা হচ্ছে বর্ডার লাইন বিটুইন দ্য লোয়ার অ্যাবডোমেন অর পেলভিস টু দ্য থাই। আর এইখানে একটা মাসেল রয়েছে, দেয়ার আর মাসেলস হেয়ার, এরম ভাবে, তাকে বলে সোয়াস মেজর মাসল। সোয়াস মেজর মাসল, কেমন? দুপাশেই রয়েছে। আর এইখানে রয়েছে আরেকটা মাসল, নাম হচ্ছে ইলিয়াকাস, কেমন? যাকে এখন থাক, সোয়াস মেজর মাসল। এই সোয়াস মেজর লাম্বার প্লেক্সাস ইজ ফর্মড উইদিন দ্য সোয়াস মেজর মাসল, উইদিন। সুতরাং এই সোয়াস মেজরকে কেটে ফাঁক না করলে উই ক্যানট সি দ্য প্লেক্সাস। তাহলে প্লেক্সাস ইজ উইদিন দ্য মাসেলস। এবার ব্রাঞ্চেসগুলিকে তো বেরিয়ে আসতে হবে, ইট মাস্ট কামস আউট from the within the supramental muscle to the outside, otherwise how will it possible? So it comes out, and different branches
ল্যাটারাল ফিমোরাল কিউটেনিয়াস নার্ভ, অবটুরেটর নার্ভ, ও আরেকটা বলা হয়নি, L1, L2, there is another nerve known as the genitofemoral nerve, সেই L1, L2 থেকে বেরোয় genitofemoral nerve, genitofemoral nerve, genitofemoral nerve, কেমন? So what are the branches গেল, আবার রিপিট করি, iliohypogastric, ilioinguinal, lateral femoral cutaneous, genitofemoral nerve, lateral femoral cutaneous nerve of thigh, ফিমোরাল নার্ভ অ্যান্ড অবটুরেটর নার্ভ, এক্সেসরি অবটুরেটর নার্ভ বলবে না, মানে প্রথম শটে বলবে না। আচ্ছা, গেল L1 থেকে বেরোয় জেনিটোফিমোরাল নার্ভ, L1 থেকে, এই যে ইলিওহাইপোগাস্ট্রিক নেই। আচ্ছা, এইটা গেল। এইবার এক একটা নার্ভ কামস আউট ইন এ পার্টিকুলার পয়েন্ট সো দ্যাট উই ক্যান আইডেন্টিফাই দিস নার্ভ ইজ দিট, right? Lateral femoral তাহলে উইদিন দিস প্লেক্সাসটা রয়েছে এইখানটায়, and lateral femoral cutaneous nerve comes out from the lateral border of the psoas major muscle, গিয়ে it unders the lateral femoral cutaneous nerve comes out from the lateral border of the psoas major muscle, then it passes, এইখানটা দিয়ে পাস করে আন্ডার দ্য লিগামেন্ট, এই যে নচ হয়েছে এই নচের ওখান দিয়ে পাস করছে, অ্যান্ড এন্টার্স দ্য থাই ইন দ্য, এটা দ্য ল্যাটারাল সাইড, ল্যাটারাল অ্যাসপেক্ট। আবার রিপিট করছি, lateral femoral cutaneous nerve of thigh, a branch of the lumbar plexus, comes out along through the lateral border, upper part of the lateral border of the psoas major muscle. Then it passes in the posterior abdominal one, and it passes under the inguinal ligament just below the anterior superior iliac spine and enters the thigh and supply the anterolateral part of the, mainly the lateral part of the upper part of the thigh, cutaneous sensation, sensory supply. সুতরাং এইখানে যদি আমি চিমটি কাটছি তাহলে it is carried by the lateral femoral cutaneous nerve of thigh. Now it is very important, one clinical condition known as neuralgia paresthetica, meralgia or meralgia paresthetica. কি এটা? এই জায়গাটা দেখতে পাচ্ছ, ঠিক নচের তলে লিগামেন্টের তল দিয়ে যাচ্ছে, ফলে দেয়ার ইজ এ চান্স অফ কম্প্রেশন অফ দিস নার্ভ। এইরকম একটা নচ, এই লিগামেন্ট, এই নার্ভ ইজ পাসিং, দেখো এটা হচ্ছে ইঙ্গুইনাল লিগামেন্ট, এটা তোমার অ্যান্টেরিয়র সুপিরিয়র ইলিয়াক স্পাইন, এই অ্যান্টেরিয়র সুপিরিয়র ইলিয়াক স্পাইন, এই নচ এখান দিয়ে পাস হচ্ছে, সো দেয়ার ইজ এ চান্স অফ কম্প্রেশন। If it is a compression, ঠিক আমি যে বললাম, এই symptom will appear, tingling, numbness, paresthesia, pins and needles, মনে হচ্ছে কি এই জন্য খোঁচাচ্ছে, I mean in severe cases anesthesia. কোথায় হবে? In the lateral part of the thigh, upper part of the thigh, এবং তাকে বলা হয় meralgia paresthetica, meralgia paresthetica। সুতরাং এইখানে যদি কেউ কমপ্লেন করে যে আমার এই জায়গাটা কীরকম লাগছে, ঝিনঝিন করছে, মনে হচ্ছে কেউ পিন ফোটাচ্ছে, সামওয়ান ইজ পিকিং পিনস হেয়ার, সামওয়ান পিকিং নিডলস হেয়ার, হ্যাঁ, অর দেয়ার ইজ এন অল্টার্ড সেন্সেশন, অর আই ক্যানট, দেয়ার ইজ এ নো সেন্সেশন, সেটা রেয়ার, আমরা তাকে বলবো হি অর শি ইজ সাফারিং ফ্রম মেরালজিয়া নিউরেস, ভুলে গেলাম, মেরালজিয়া প্যারাস্থেটিকা। গেল? তাহলে এটা একটা ক্লিনিক্যাল অ্যানাটমি শিখলাম, ল্যাটারাল ফিমোরাল কিউটেনিয়াস নার্ভটা শিখলাম, কোথা দিয়ে শুরু হয়, কোথায় পাস করে, এবং কার আন্ডার দিয়ে বেরিয়ে কোথায় যায়। It divides, actually it divides here into anterior and posterior division, supply the anterior and posterior part of the lateral part of the thigh, right? এটা গেল। নেক্সট নার্ভ কি? জেনিটাল ব্রাঞ্চ অফ দ্য জেনিটোফিমোরাল নার্ভ, ভেরি ইউনিক নার্ভ, একটা দেখেই চিনি,
This comes out and lie on the psoas major muscle. Psoas major muscle anterior aspect থেকে pierce করে আসছে and it lies on the psoas major muscle. মানে psoas major muscle-এর উপরে শুয়ে আছে, আর কোনো নার্ভ এরকম নেই। যদি আমাদের অস্পিতে দেয় যে একটা নার্ভ লাইং অন দ্য psoas major muscle, ওই জায়গাটায় পিন করে দিয়ে লেখা হচ্ছে হোয়াট ইজ আইডেন্টিফাই দ্য স্ট্রাকচার, ইট ইজ দ্য জেনিটোফিমোরাল নার্ভ। মাসলের উপরে একটা ছোট্ট সুতো যেন পড়ে আছে, এর স্মল কর্ড ইজ লাইং, ঠিক এরকম। ওইটা দিয়ে আমিও চিনবো, তোমরাও চিনবে ডিসেকশনে। সো ইট ইজ নোন অ্যাজ দ্য জেনিটোফিমোরাল নার্ভ। ইট ইজ এ ভেরি ইম্পর্টেন্ট নার্ভ। If it enters in the lower abdomen, it divides into genital branch and a femoral branch. Why the name is genitofemoral nerve? Because it divides into two branches in the lower abdomen. One is known as the genital branch, one is known as the femoral branch. Genital branch enters the inguinal canal, তোমরা জানো না, পরে পড়বে, and it supply the in male trimester muscle and also supply the skin over the scrotum and labium majans and mons pubis in female. পরে পড়বে, এখন নয়। femoral branch তোমাদের পড়তে হবে। femoral branch of the genitofemoral nerve enters the abdomen through the femoral sheath, lateral compartment of the femoral sheath, and pierces the anterior femoral sheath। পড়ানো হয়নি, সুতরাং বুঝতে পারবে না, আমি একটু বলে দিই, নাহলে বুঝতে পারবে না। anterior superior spine, pubic tubercle, inguinal ligament, কেমন গেল? ঠিক এইখানে আমাদের কি স্কিন কাটলে কি পাবো, কি ফাসা পাবো? সুপারফিশিয়াল ফাসা। তারপরে কি পাবো? ডিপ ফাসা। অ্যাবডোমেনে কিন্তু ডিপ ফাসা নেই, ফেসে কিন্তু ডিপ ফাসা নেই, মনে রাখবে। কারণ অ্যাবডোমেনে যদি ডিপ ফাসা থাকতো, তাহলে আমাদের অ্যাবডোমেন যে ডিস্টেনশন হচ্ছে, ইন্টেস্টাইন আমরা খেলে পরে যে ফুলে উঠছে, হতো না, উই উইল বি ফিল সাফোকেটিং। সুতরাং নেচার অ্যাবডোমেনে ডিপ ফাসা দেয়নি। এখানে ডিপ ফাসা দেয়নি কেন? ফেশিয়াল মাসল ভালো অ্যাকশন দেয়নি কেন? ফেশিয়াল এক্সপ্রেশন, দেয়ার উইল বি অ্যাবসেন্স অফ ফেশিয়াল এক্সপ্রেশন। ফেশিয়াল মাসলও ভালো অ্যাকশন করতে পারতো না। সো নেচার ডু নট গিভ ডিপ ফাসা ইন দ্য ফেস। দুটো জায়গায় ডিপ ফাসা নেই, ফেস অ্যান্ড অ্যাবডোমেন, কিন্তু ইনফিরিয়র এক্সট্রিমিটিতে আছে। তাহলে ইনফিরিয়র এক্সট্রিমিটি যদি কাটি, স্কিন, সুপারফিশিয়াল ফাসা অ্যান্ড ডিপ ফাসা, তার একটা নাম হচ্ছে ফাসা ল্যাটা। ডিপ ফাসা অফ দ্য লোয়ার অ্যাবডোমেন স্পেশালাইজ টু ফর্ম এ ফানেল শেপেড স্ট্রাকচার known as the femoral sheath. Known as the femoral sheath. Femoral sheath has got an anterior and a posterior layer. Actually, this femoral sheath is not a part of the abdomen, a inferior extremity. Femoral sheath বলেছি একটা ফানেলের মতো, is formed by the connective tissue. It has got an anterior layer and a posterior layer, and within this anterior layer and posterior layer there are vessels, nerves, etc. ধরো এটা হচ্ছে femoral sheath, কেমন? This is the anterior layer, this is the posterior layer, this is the anterior layer, this is the posterior layer, and through this passing the important nerves and vessels, right? এটা হচ্ছে অনেকটা ফানেলের মতো দেখতে, ওই যে ফানেল আমরা জল ঢালি, ফানেলের মতো। So anterior layer actually derived from the fascia transversalis, a fascia present in the abdomen, and this is the anterior layer. আমরা এখানে কি কেটেছিলাম থোরাক্সে, কি আছে আবার রিক্যাপিচুলেট করো। স্কিন, সুপারফিশিয়াল ফাসা, pectoralis major with its covering fascia means deep fascia, pectoral fasciaটাই deep fascia,
পেক্টোরালিস মেজর, তারপরে আমরা রিবস পেলাম, ইন্টারকস্টাল স্পেস পেলাম, তারপরে কি পাই, এন্ডোথোরাসিক ফাসা, কেমন, তারপরে প্লুরা এখানের ক্ষেত্রে, আর এখানের ক্ষেত্রে হলে পেরিকার্ডিয়াম পেলাম। ঠিক অ্যাবডোমেনে স্কিন, সুপারফিশিয়াল ফাসা, ডিপ ফাসা নেই। তারপরে মাসেলসগুলি পাবো এক্সটার্নাল। আমাদের এখানে কি কি মাসেল আছে? ইন্টারকস্টাল মাসেল, দেখো কি সুন্দর, এক্সটার্নাল অবলিক, ইন্টারনাল অবলিক, আর ইন্টিমাস, হ্যাঁ, এই এক্সটার্নাল অবলিক অ্যান্ড ইন্টারকস্টালিস ইন্টিমাস, অ্যাকচুয়ালি ট্রান্সভার্স থোরাসিস, তার মিডিলটাকে আমরা বলি ইন্টারকস্টালিস ইন্টিমাস। তাহলে এক্সটার্নাল অবলিক, ইন্টারনাল অবলিক অ্যান্ড ইন্টারকস্টালিস ইন্টিমাস, কেমন? ঠিক অ্যাবডোমেনে তার এক্সটার্নাল অবলিক, এই এক্সটার্নাল ইন্টারকস্টাল, আমি ভুল বলছি, থোরাক্সে রয়েছে এক্সটার্নাল ইন্টারকস্টাল, ইন্টারনাল ইন্টারকস্টাল অ্যান্ড ইন্টারকস্টালিস ইন্টিমাস। আমি আবার রিপিট করছি, এক্সটার্নাল ইন্টারকস্টাল, ইন্টারনাল ইন্টারকস্টাল অ্যান্ড ইন্টারকস্টালিস ইন্টিমাস। আবার রিপিট করছি, থোরাক্সে এক্সটার্নাল ইন্টারকস্টাল, ইন্টারনাল ইন্টারকস্টাল, ইন্টারকস্টালিস ইন্টিমাস। ঠিক অ্যাবডোমেনে রয়েছে এক্সটার্নাল ইন্টারকস্টালের বোধে রয়েছে এক্সটার্নাল অবলিক মাসেল, ইন্টারনাল ইন্টারকস্টালের রয়েছে ইন্টারনাল অবলিক মাসেল, আর ইন্টিমাসের বদলে রয়েছে ট্রান্সভার্সাস অ্যাবডোমিনিস মাসেল। থোরাক্সে যেটা ট্রান্সভার্সাস থোরাসিস বলছি। ঠিক তারপরে রয়েছে আমাদের ফাসা ট্রান্সভার্সালিস, এখানে এন্ডোথোরাসিক ফাসা, ফাসা ট্রান্সভার্সালিস, তারপরে ছিল প্যারাইটাল প্লুরা, ওখানে প্যারাইটাল পেরিটোনিয়াম, এক সেম আর্কিটেকচার। সেই ফাসা যখন ফিমোরাল ভেসেলস নার্ভস অ্যাবডোমেন থেকে থোরাক্সে নামে এ লেয়ার অফ ফাসা ট্রান্সভার্সালিসকে টেনে আনে, ইট ফর্মস দ্য অ্যান্টিরিয়ার লেয়ার অফ দ্য এ শীথ, এ ফানেল known as the femoral sheath। আর এইখানে আমি একটা মাসেল লিখেছিলাম, ইলিয়াকাস মাসেল, কেমন? এই ইলিয়াকাস is also covered by a fascia, like pectoralis major is covered by a fascia, iliacus muscle is covered by a fascia known as the fascia iliaca। এই posterior layer of the femoral sheath is formed by the fascia iliaca। এই anterior layer fascia transversalis, fascia iliaca মিলে, so both are deep fascia, so it is a special sheath known as the femoral sheath। এই femoral sheath divided into 3 compartment, এটা medial side, এটা lateral side, medial compartment, intermediate compartment and lateral compartment। femoral sheath shape কি রকম? funnel shape, so it has got a straight vertical border and a lateral border is oblique, upper end is broad, lower end is small, narrow, and it divided by a septum, connective tissue septum, into 3 compartments: medial, intermediate, lateral। medial compartment contain only some loose areolar tissue and a lymph gland known as lymph gland of Cloquet। And few tributaries of lymph vessels, so it contains loose areolar tissue and a lymph gland, একটাই lymph gland থাকে। এই মিডিয়াল কম্পার্টমেন্টের আরেকটা নাম হচ্ছে ফিমোরাল ক্যানেল। তাহলে ওই জায়গাটা ওই ঘরটা এমটি, কিছু লুজ তুলোর মতো জিনিস আছে, আর একটা গোল মতন গ্ল্যান্ড আছে, আর কিচ্ছু নেই। মিডিয়াল কম্পার্টমেন্ট দিয়ে ভেরি ইম্পর্টেন্ট স্ট্রাকচার যায়। femoral vein, femoral vein, it comes from the lower abdomen, a inferior extremity up
and ultimately when it passes, vein কোন দিকে যাচ্ছে? উপর থেকে নিচে না নিচ থেকে উপরে? নিচ থেকে উপরে. So femoral vein when crosses the inguinal ligament, its name is changed. We call external iliac vein. Similarly, external iliac artery, এইখানে abdominal aorta আছে, L4 level it divides into a common iliac artery. Common iliac artery divided into a internal iliac artery and a external iliac artery. An external iliac artery comes here in this fashion and passing under the inguinal and enters the lateral compartment of the femoral sheath. And name is changed. We call femoral artery. So femoral artery is a continuation of the external iliac artery and occupies in the upper part the lateral compartment of the femoral sheath. আরেকটা নার্ভ, ওই যে বলেছিলাম femoral branch of the genitofemoral nerve comes here and occupies here and pierces the anterior wall of the femoral sheath and comes out from the femoral sheath and supply the anterior aspect of the upper part of the thigh, cutaneous sensation. অনেক সময় জিজ্ঞেস করে genitofemoral nerve, what type of nerve? It is a mixed nerve, both sensory and a motor. Why motor? Because it supplies the prevestibular muscle which is present in the scrotum of the abdomen, and sensory because it supplies the skin with the scrotum, and also it supplies the upper part of the anterior part of the thigh as a femoral branch. Sale, these are the contents of the femoral sheath. And medial compartment কে আমরা কি বলেছি? Femoral canal, which contains nothing, no important structure. কেন নেচার দিয়েছে? বারবার আমি বলি, নেচার শুধুমাত্র দেয় না। এই জায়গাটা এমটি রাখলো কেন? বুদ্ধি করে বলো তো ছবিটা দেখে। কেন নেচার এমটি রাখলো জায়গাটা? ওটা দেখো, তাকো, নাহলে বুঝতে পারবে না। না, মিডিয়াল কম্পার্টমেন্ট, ইন্টারমিডিয়েট কম্পার্টমেন্টে তো ফিমোরাল ভেইন আছে, এত মোটা স্ট্রাকচার। ইন্টারমিডিয়েট কম্পার্টমেন্ট এমটি, এই মিডিয়াল কম্পার্টমেন্ট ইজ রাদার এমটি। লুজ ইরেগুলার টিস্যু থাকাও যা না থাকাও তা। কেন দিল? কম্প্রেশন অফ নার্ভ তো অনেক দূরে, ল্যাটারাল কম্পার্টমেন্টে। ভেসেলস, ভেইন, ভেইন হ্যাজ গট এ থিন ওয়াল। সুতরাং এইখানটায় যদি অন্য স্ট্রাকচার থাকতো, whenever there is an increased blood supply, it cannot expand. So blood drainage, venous drainage is hampered. ভালো বলেছে। সো যখন ব্লাড বেশি আসছে, আমরা যখন ওয়াকিং করছি, এই সোলিয়াস নোন অ্যাজ দ্য পেরিফেরাল হার্ট, জানো কি? আমাদের এখানে একটা হার্ট রয়েছে, এখানেও একটা হার্ট রয়েছে। হার্ট বলতে কি পাম্পিং অ্যাকশন আছে, প্রচুর ব্লাড যায়। তখন আলটিমেটলি ড্রেন তো ফিমোরাল ভেন। এই ফিমোরাল ভেন তখন ওকে স্পেস দিতে হবে। ওই স্পেস দেওয়ার জন্য নেচার ওখানটা এমটি রেখেছে, যাতে এটা ফুলে উঠে স্পেস পেয়ে যায়। এখানে যদি ইম্পর্টেন্ট স্ট্রাকচার থাকতো, অন্য স্ট্রাকচারটা কম্প্রেশন হতো, বা ফিমোরাল ভেন বাড়তে পারতো না, ক্যানট এক্সপান্ড। কিন্তু একটা খারাপ দিকও আছে। কি খারাপ দিক? দিস ফিমোরাল ক্যানেল is the canal for the femoral hernia. যেহেতু এটা উইক পয়েন্ট, যদি এই জায়গাটা কোনো কারণে ডিফেক্ট থাকে, এখানে একটা ল্যাকুনার লিগামেন্ট আছে, সেটা যদি বড় হয়, তাহলে ইন্টেস্টিনাল কয়েল ফট করে এখানে ঢুকে যাবে। সো দেয়ার ইজ এন ফিমোরাল হার্নিয়া। সবার হবে না। সুতরাং তাহলে আমি জেনিটাল ব্রাঞ্চ অফ দ্য জেনিটোফিমোরাল নার্ভ বললাম। এরপরে বাকি রইল obturator nerve, which is formed by the ventral division of the
L2, L3, L4 এইটা যায় মিডিয়াল বর্ডার অফ দ্য সোয়াস মেজার থেকে বেরিয়ে এসে পাসিং অ্যালং দ্য স্যাক্রোইলিয়াক জয়েন্ট, তারপর এখানে একটা ক্যানেল আছে, অবটুরেটর ক্যানেল, এখান দিয়ে বেরিয়ে আসে। সো সোয়াস মেজারের প্যারালাল টু দ্য মিডিয়াল বর্ডার the obturator nerve comes, and parallel to the lateral border comes the femoral nerve. সুতরাং আমরা যখন তোমরা অ্যাবডোমেন করবে, তোমাকে যখন অস্পি দেওয়া হবে, all the nerves easily seen, and you have to identify these nerves by this method. Which nerve comes out and goes laterally, thin nerve, lateral femoral cutaneous nerve of thigh. A nerve comes, lie on the psoas major muscle, genitofemoral nerve. A nerve lies on the and parallel to the medial border coming downwards, obturator nerve. A nerve to the parallel to the lateral border coming down, going down, femoral nerve. এইবারে আজকে আমরা তাহলে ওই লাম্বার প্লেক্সাস মোটামুটি একটা আইডিয়া হলো। এবার উইথ দিস আইডিয়া উই গোয়িং টু দ্য ডেসক্রিপশন অফ দ্য ফিমোরাল নার্ভ। টাইম আছে এখনো অনেক। ফিমোরাল নার্ভ, সো ফিমোরাল নার্ভ ইউজুয়ালি দেয় না পরীক্ষায়। ফিমোরাল নার্ভ কোনো কোশ্চেন ডেসক্রাইব দ্য ফিমোরাল নার্ভ ইউজুয়ালি দেয় না, বাট ব্রাঞ্চেস এগুলি জিজ্ঞেস করে। Femoral nerve formation, root value is dorsal division of L2 is a branch of, প্রথমে লিখতে হবে, it is a branch of lumbar plexus, and root value is the dorsal division of L2, L3, L4. সাথে সাথে ওরালে বলবে ventral division L2, L3, L4 কি করে? স্যার obturator nerve. It comes out along the lateral border and goes down the lateral border, মুছে ফেললাম। এইবারে খুব ভালো করে শোনো, এটা আমি পুরোটা আঁকছি না। এটা অ্যান্টেরিয়র সুপিরিয়র ইলিয়াক স্পাইন, এটা পিউবিক টিউবারকেল, এটা হচ্ছে ইঙ্গুইনাল লিগামেন্ট, এইটা হচ্ছে ফিমোরাল শীথ। আর তিনটে কম্পার্টমেন্ট, এখান দিয়ে ফিমোরাল ভেন, femoral artery and femoral branch of the genitofemoral nerve, আর এটা ভ্যাকেন্ট। এইটা সোয়াস মেজর মাসল, এইখান দিয়ে বেরিয়ে এলো ফিমোরাল নার্ভ, and passing under the, ভালো করে দেখো, inguinal ligament and passing lateral to the femoral sheath. So femoral nerve is not a content of femoral sheath. Femoral artery is a content of femoral sheath, lateral compartment. Femoral vein is a content of femoral sheath, intermediate compartment. But femoral nerve is not a content of femoral sheath. Not only that, it lies under the fascia iliaca. যে fascia iliaca নিচে থাকবে, সে আর কি করে কন্টেন্ট হবে? কারণ এটার নিচে আছে। সেটার চেয়েও বড় কথা, it comes lateral to the femoral sheath. And after coming to the inguinal ligament, it divides into two divisions. খুব ভালো করে শুনবে, একটা হিন্টস দেবো, সেটা সারা জীবন মনে রাখবে। Anterior division and a posterior division. Just coming behind the inguinal ligament, it enters the thigh. যেই inguinal ligament ক্রস করবে, বর্ডার ক্রস, পাকিস্তান বাংলাদেশে ঢুকে গেল। সো থাইতে ঢুকে গেল, অ্যান্ড থাইতে একটুখানি গিয়ে 0.1 সেন্টিমিটার নয়, it divides into two division, anterior division and a posterior division, and this anterior division and posterior division give branches. And very important tricky question for MCQ and other, between the anterior division and a posterior division a artery lies. Lateral femoral
সার্কামফ্লেক্স আর্টারি। এখানে যেমন ল্যাটারাল হিউমেরাল সার্কামফ্লেক্স আর্টারি রয়েছে, আগেই বলেছি ইট ইজ এন রিপ্লিকা অফ দ্য সুপেক্স। So what lies between the anterior and posterior division? Lateral femoral circumflex artery. এখানেও দুটো আর্টারি রয়েছে, মিডিয়াল সার্কামফ্লেক্স ফিমোরাল আর্টারি অ্যান্ড এ ল্যাটারাল সার্কামফ্লেক্স ফিমোরাল আর্টারি। যেমন এখানে হচ্ছে ল্যাটারাল হিউমেরাল সার্কামফ্লেক্স আর্টারি বা অ্যান্টিরিয়র হিউমেরাল সার্কামফ্লেক্স আর্টারি, পস্টেরিয়র হিউমেরাল সার্কামফ্লেক্স আর্টারি এখানেও রয়েছে, lateral and femoral. So what lies between these two division? The lateral femoral circumflex artery. Then anterior division and posterior division gives branches. কি ব্রাঞ্চ? anterior division, এখানে একটা মাসল আছে জানো? কি মাসল বলে? প্লেয়ারদের প্রায় ইনজুরি হয়। দুটো মাসল প্লেয়ারদের খুব ইনজুরি হয়, পেছনে একটা, সামনে একটা। পেছনেরটাকে কি বলে? হ্যামস্ট্রিং। আর সামনেরটাকে কোয়াড্রিসেপস। Why it is called quadriceps? Because quadri means four. It is a composite of four muscles: rectus femoris, vastus medialis, vastus lateralis and vastus intermedius. কি মাসল বলে? কোয়াড্রিসেপস। যেমন এখানে বাইসেপস, সেরকম কোয়াড্রিসেপস। Anterior division gives branches sartorius, nerve to vastus medialis, nerve to vastus intermedius, rectum, nerve to vastus medialis, vastus lateralis and vastus intermedius and rectus femoris. এতগুলি কি করে মনে রাখবো? আর posterior division কি কি ব্রাঞ্চ দেয়? এটা নেমোনিক্স, একটা বিউটিফুল নেমোনিক্স রয়েছে। anterior division বা শর্টকাট, এটা মনে রাখবে। এইটা মনে রাখবে, শর্টকাট কোয়াড্রিসেপ, কোয়াড্রিসেপস নয়, কোয়াড্রিসেপ। শর্টকাট মানে কি? শর্ট মানে হচ্ছে নার্ভ টু সার্টোরিয়াস। এখানে একটা মাসল রয়েছে সার্টোরিয়াস, টেলার মাসল বলে। এখান থেকে শুরু হয়, অ্যান্টেরিয়র সুপিরিয়র ইলিয়াক স্পাইন থেকে এইখানে নিচে যায়, টিবিয়ার মিডিয়াল আপার পার্ট অফ দ্য মিডিয়াল সারফেসে যায়। কি বলে? সার্টোরিয়াস মাসল। টেলাররা যে বসে এরম করে যে যখন চালায়, এই মাসলটা অ্যাকশন করে। তাহলে এটা হচ্ছে নার্ভ টু সার্টোরিয়াস। কাট means cutaneous. কোন কিউটেনিয়াসটা বলে দিয়েছি আমি? কোন কিউটেনিয়াসটা আই হ্যাভ অলরেডি টোল্ড ইউ? ল্যাটারাল ফিমোরাল। তাহলে বাকি কি রইল? মিডিয়াল অ্যান্ড ইন্টারমিডিয়েট। এখানে তিনটে কিউটেনিয়াস নার্ভ আছে আমাদের, অ্যান্টিরিয়ার পার্ট অফ দ্য অ্যান্ড ল্যাটারাল পার্ট অফ দ্য থাই। কি কি? medial cutaneous nerve of thigh, intermediate cutaneous nerve of thigh and lateral cutaneous nerve of thigh. তার মধ্যে lateral time বলে দিয়েছি, branch of lumbar plexus। বাকি রইল কি? medial and intermediate. These are the branches of the femoral nerve, intermedial and intermediate। হয়ে গেল anterior division এর ব্রাঞ্চ। এইটা হচ্ছে সার্টোরিয়াস যদি হয়, তাহলে অ্যান্টেরিয়র ডিভিশন
থেকে দিচ্ছে নার্ভ টু সার্টোরিয়াস, মিডিয়াল cutaneous nerve and a intermediate cutaneous nerve. Both cutaneous nerve divides into anterior and posterior division and supply the medial part or intermediate part of the thigh. বাকি রইল কি posterior division. Posterior division হচ্ছে quadriceps. Quadri means কি quadriceps. সুতরাং quadriceps মাসল কি কি? rectus femoris, vastus medialis, vastus intermedius and vastus lateralis. প্রত্যেকটা মাসলকে ফিমোরাল নার্ভ দেয়। কেমন? সো এটা quadriceps আর একটা কিউটিনিয়াস দেয়, স্যাফ means saphenous nerve. It is the longest cutaneous nerve of the body, saphenous nerve. ব্রাঞ্চটা মনে থাকবে, শর্টকাট আর কোয়াড্রিসেপ, জীবনে ভুল হবে না, নাহলে কিন্তু মনে রাখতে হবে। হ্যাঁ, সুতরাং স্যাফেনাস নার্ভ। তাহলে এবার যদি ফিমোরাল নার্ভ ইনজুরি হয় কোনো কারণে, কি কি হবে? যদি একদম আরেক হয়নি, বিফোর ডিভিশন এটাকে আমরা বলি ট্রাঙ্ক অফ ফিমোরাল নার্ভ। জাস্ট বিফোর ডিভিশন it gives two branches directly, not from the anterior, not from the posterior division. The main trunk of the femoral nerve gives two branches to supply nerve to supply the iliacus muscle, we call the nerve to iliacus, and a lateral part of the pectineus muscle we called nerve to pectineus. And also it gives some vascular branches from the trunk. Vascular man ki to supply the femoral artery. তাহলে কি কি ব্রাঞ্চ হলো? From the trunk, nerve to iliacus, nerve to pectineus, vascular branches. Anterior division, shortcut, posterior division, quadriceps. শেষ। And if the femoral nerve is damaged, কি হবে? Weakness of the quadriceps muscle mainly and sartorius muscle. So mainly the quadriceps muscle গুলি যায় এবং ফলে weakness of the extension of the knee. পারবে না, কেমন? ফ্লেক্স থাকতে পারবে কিন্তু নিজে এক্সটেনশন করতে পারবে না। আর except lateral part, there is a loss of cutaneous sensation from the anterior aspect of the thigh. Finish. তাহলে ফিমোরাল নার্ভ হয়ে গেল, লাম্বার প্লেক্সাস হয়ে গেল, তারপরের দিন অবটুইটার নার্ভ হবে। থ্যাংক ইউ।